বাংলাদেশ সবসময় ভালো স্টার্ট পায়, সেটা কেউ ক্যারি করতে পারেনি। যে একটা 4 মেরে বলেছিলেন যে হ্যাঁ আজকে তো অফে 4 মেরেছি বা এরকম, এই যে মানসিকতাটা এখান থেকে বেরোয় আসলে সেটা নিজের ইমপ্রুভমেন্টটা করতে হবে। তানজিদ তামিম এবং পারভেজ ইমন যখন শুরু করলেন, একদম শুরুটা দেখে অন্তত প্রথম 2-3 ওভার 4 ওভার দেখে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ আজকে কত করবে? শুরুটা ভালো ছিল, 46 রান পর্যন্ত প্রথম পার্টনারশিপ এসেছে, সলিড একটা পার্টনারশিপ। এই উইকেটে বারবার আমরা শুরুতে বলছিলাম যে 180 রানের নিচে যদি আপনি করেন, মিরাকল কিছু না হলে সেই ম্যাচ বাঁচানোটা টাফ। প্রথম ব্যাটিং দেখে ওপেনিং পার্টনারশিপ বলছিলাম 46, দেখে মনে হয়েছিল যে হ্যাঁ বাংলাদেশ দারুণ স্টার্ট পেয়েছে, কিন্তু ওই যে বললাম বাংলাদেশ সবসময় ভালো স্টার্ট পায়, সেটা কেউ ক্যারি করতে পারেনি। তানজিদ তামিম আউট হয়ে ফিরে গেছেন, পারভেজ হোসেন ইমনও দ্রুত ফিরে গেছেন, লিটন কুমার দাস নিশ্চয়ই আপনি আসবেন। ওপেনারদের কথা তো বললেনই মামুন। লিটন কুমার দাসকে নিয়ে আমরা কথা বলছিলাম যে তার ব্যাট প্যাচের জন্য অনেক বড় একটা সুযোগ এই সিরিজটা, কারণ সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে। লিটন সেই সেই অ্যাসিড টেস্টে বোধহয় আবারও নিজের আগুনে নিজেই পড়ে গেলেন। আসলে লিটন কিন্তু আমরা যেটা আগেও বলছিলাম ম্যাচের শুরুতে যে লিটন ক্যাপ্টেন, তাকে কিন্তু সেই ক্যাপ্টেনের যে দায়িত্বটা দেওয়া হয়েছে, কিসের বেসিসে দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেটার উত্তর আমরা খুব ভালোভাবে পরিচালকদের কাছ থেকে পাইনি। আমরা একটা উত্তর পেয়েছি, সেটা হচ্ছে অভিজ্ঞতা। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, ক্রিকেটে শুধু অভিজ্ঞতা দিয়ে আসলে ক্রিকেটটা হয় না, সেটা একদমই আপনার না। পারফরমেন্সটাও চলে। আমরা বলি যে পুরান চাল ভাতে বাড়ে, কিন্তু পুরান চালকে তো সেই কাজটা করে দেখাতে হবে, পুরান চালটাকে তো শিখতে হতে হবে। পুরান চালটা যদি শক্তই থেকে যায়, সেই চাল নিশ্চয়ই কোনোদিন বাড়বে না। লিটনের ক্ষেত্রেও আসলে আমার মনে হয় সেটা হচ্ছে, আজকেও যদি দেখেন লিটন মানে প্রথম থেকে মনে হচ্ছিল একটু শেকি। আমরা যখন দেখছিলাম এবং 7 বল এবং 8 বল, এক দফায় বোধহয় তিনি আউট থেকেও বেঁচে গিয়েছিলেন। তবে যে বলটায় তিনি আউট হয়েছেন, আমরা দেখছিলাম যে তিনি বলটা পুরোপুরি বিট হয়েছিলেন, যদিও আম্পায়ার্স কলে আউট হয়েছিলেন। শুধুমাত্র এই সিরিজটাই নয় মামুন, অথবা এই শ্রীলঙ্কার সফরই নয়, লিটন কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যাট প্যাচে রয়েছেন। আমরা সমালোচনা করার জন্য সমালোচনা করি, তবে বাংলাদেশ দলের জন্য কিন্তু একটা অশনি সংকেত। কারণ দেখেন, সিনিয়র যে 5 ক্রিকেটারের কথা বলি, তাদের পরবর্তীতে কিন্তু লিটন, শান্ত, হৃদয়, এদেরকে নিয়ে আপনি সামনে আগাবেন। শুধু লিটনের কথা বলছেন, আপনি কাকে রেখে কাকে বলবেন? তাওহিদ হৃদয়ের আউটটা দেখেছেন নিশ্চয়ই, তাসনুদ সানাকা যেন ট্র্যাপ করে তাকে অফসাইডে বল দিচ্ছিলেন, 3 থেকে 4 বার তিনি বিট হলেন, আগের ওভারও তিনি এক দফা জীবন পেয়েছেন, শেষ পর্যন্ত সেই সানাকার বলে তিনি আউট হয়ে গেছেন। মানে কি বলবেন, কাকে ছেড়ে আসলে কাকে বলবেন? তাহিদ হৃদয়ের যে কথাটা বলছিলেন, একেবারে মাপা বল, একই জায়গায় বল, অফ স্ট্যাম্প থেকে আপনার 3টা স্ট্যাম্প বাইরে, একই জায়গায় পিচ করে অফ স্ট্যাম্পের 3টে স্ট্যাম্প বাইরে একই বল স্লোয়ার বা হচ্ছে পেসে, এবং তাহিদ হৃদয় সেখানে বারবার বিট হচ্ছিলেন। এবং তার যে দুর্বলতার জায়গাটা, এটা মানে ওপেন সিক্রেট, মানে বলে না খোলা ডিকশনারি বা ভোকাবুলারি, ওরকম তাহিদ হৃদয়ের এই জায়গায় জোনের কথাটা। শুধু ইন্টারন্যাশনাল না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো তখন হচ্ছে এক একটা দলের সাথে এত বেশি অ্যানালাইসিস থাকে, তারা এগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম মানে বিষয়গুলো আমাদের করে। খালি চোখে বিষয়গুলো যেগুলো খুব খুব দ্রুত মানে ধরা পড়ে যায়। তাওহিদ হৃদয় মানে প্রতিপক্ষ তো অ্যানালিসিস করবে, এবং তাদের জন্য বোধহয় কাজটাও অনেক সহজ হয়ে যায়। একদম সহজ। তাহিদ হৃদয়ের উইকেট তোলাটা এখন মনে হচ্ছে আমার কাছে খুবই সহজ হয়ে গেছে, এবং যে কোনো বোলার সেটা মানে বলে কই আসলে তাহিদ হৃদয়ের উইকেটটা তুলে নিতে পারবে। তো সেই জায়গাটায় আসলে তাহিদ হৃদয়কে অনেকবার আমরা প্রেস কনফারেন্সে তাকে বলা হয়েছে, তার ব্যাটিং এর সমালোচনা করা হয়েছে, এবং তিনি সেখানে আপনি বলছিলেন একদিন যে একটা 4 মেরে বলেছিলেন যে হ্যাঁ আজকে তো অফে 4 মেরেছি বা এরকম, এই যে মানসিকতাটা এখান থেকে বেরোয় আসলে সেটা নিজের ইমপ্রুভমেন্টটা করতে হবে। আমরা তাহিদ হৃদয়কে মানে পচানোর জন্য বা ইয়ে করার জন্য বলছি না, খারাপ করার জন্য, নিচে নামানোর জন্য বলছি না,